হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছি পুঁই মাচা। আজ আমাদের এটা ৪র্থ নম্বর ক্লাস। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে খেন্তি তার সাধের পুঁই ডাঁটা নিয়ে যখন বাড়িতে ঢুকছে এবং তখন তার মা অন্নপূর্ণা সেটাতে ক্ষিপ্ত হয়ে প্রচণ্ড মেজাজে তাকে বকে, যেখান থেকে তার পুঁই ডাঁটাটা হাত থেকে পড়ে যায় এবং পরবর্তীকালে তার ছোট মেয়েকে বলে সেটা ফেরত দিয়ে ফেলে দিতে পুকুরের ধারে। এরপরে আমরা দেখতে পাই যে তার মা তার রান্না করার সময় অত্যন্ত করুণাবশত তার মেয়ের কথা ভাবে এবং তারপরে সেই পুঁই ডাঁটাই রান্না করে তার মেয়েকে খাওয়ায় এবং তার মেয়ের এতটাই সেই স্বাদের ছিল, সে আবার চেয়ে সেটি খায়। এরপরে আমরা দেখব যে গ্রামের লোকেরা সবাই সহায় হরি চাটুর্যকে ডাকে এবং সহায় হরি চাটুর্য তখন এসে তাদের সঙ্গে বসে এবং সহায় হরি চাটুর্যের মেয়ের বিয়ে হয়নি, আশীর্বাদ হওয়ার পরও যে মেয়ে বিয়ে হলো না সেই কথাই পারে সকলে মেলে এবং বলে যে তুমি ব্রাহ্মণ কুলের মুখ আর রাখতে পারবে না, তুমি যা কাণ্ড কারখানা করছো তোমাকে এক ঘরে করে দেবো, এই সমস্ত কথা বলে এবং বলে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দেওয়ার জন্য। এর পরের অংশ থেকে আমরা আজকের ক্লাসে পড়ব। তো চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, এরপরে লেখক কি করছেন? লেখক আমাদেরকে ইতিহাস সম্পর্কে বলছেন, যে ইতিহাস বলতে যেভাবে বিয়েটা ঠিক হয়েছিল সেই ইতিহাসের কথা বলছে যে ইতিহাসটা হইতেছে এই যে মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ী ঠিক করিয়া দেন। কোন গায়ের কথা বলা হয়েছে এখানে? মণিগায়ের কথা বলা হয়েছে। এবং মণিগায়ের উক্ত মজুমদার মহাশয় মানে শ্রীমন্ত মজুমদার, আগে আমরা পড়লাম, সেই শ্রীমন্ত মহাশয়ের পুত্রটি কে ঠিক করে দিয়েছিল? না কালীময়ী এই বিবাহটা ঠিক করে দেন। কেন কালীময়ের মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ে সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি। অর্থাৎ এখানে অনেকে এটা ভাবনা চিন্তা করেছে বা অনেকে এটা ভেবেছে যে নিশ্চয়ই কালীময়ের কোনো একটা ব্যাপার আছে যার জন্য মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে তিনি ঠিক করে দেন। অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, অর্থাৎ সুদের টাকাও বাকি ছিল, সেইটা শোধ করার তাগিদে সে মেয়ে রেখে দেয়। শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। মানে কিছু মানুষ যারা কালীময় শত্রু তারাও এই ধরনের গুজব রটিয়েছে বলে সেই ধারণা করা হয়। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামের কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। প্রহার অর্থাৎ বেদম অর্থাৎ উত্তম মধ্যম প্রহার মার খেয়েছে বলে কিছুদিন শয্যাগত ছিল, অর্থাৎ মাটিতে একদম বিছানায় চলে গেছিল। কি হয়েছিল? যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারছি যে পাত্রকে ঠিক করে দিচ্ছিল সেই পাত্রের চরিত্র মোটেও ভালো ছিল না, তার জন্যই এই কুম্ভকার বধূর আত্মীয় স্বজনদের হাতে কিছু একটা ঘটনা ঘটার ফলে সে মার খায়। এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায় হরি সেই সম্বন্ধ ভাঙিয়া দেন। মনঃপূত অর্থাৎ মনের সন্তুষ্টি না হওয়ার কারণে সহায় হরি এই সম্বন্ধ ভেঙে দেন। 2 দিন পরের কথা, সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাদাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকুনি নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানতেছেন। অর্থাৎ শীতকালে কি হয়েছে, শীতকালের যে রোদটা সেটা কচি, সকালবেলার যে অরুণ আলোর যে রোদ, সেই কচি রোদ তাদের উঠোনে এসে পড়ছে এবং সেই রোদের কাছে বসেই সে অর্থাৎ সহায় হরি বসে বসে তামাক টানছে। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলল, বাবা যাবে না? মা ঘাটে গেল,
অর্থাৎ মাকে নিয়ে তাদের দুজনেরই প্রচণ্ড ভয় ছিল যে কখন কি ঘটনা ঘটবে এবং কার মা এসে তাদের ওপর মেজাজ দেখাবে। তো মা যখন মানে তারা সবসময় খেয়াল রাখে যে মা কি করছে। তো বড় মেয়ে খেন্তি তখন দেখলো এবং এসে তার বাবাকে চুপি চুপি বললো যে বাবা যাবে না, মা ঘাটে গেল, অর্থাৎ মা ঘাটে স্নান করতে গেল, এবার তুমি আমার সঙ্গে যাবে না। এরপরে দেখো, সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্ন স্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন। অর্থাৎ মেয়ে যে কথাটা বলেছে সেই কথাটা সঠিক কিনা সেটা পরীক্ষা করার জন্য সে আবার একবার বাড়ির পাশে যে ঘাট সেই পথের দিকে চাহিয়ে অর্থাৎ একবার চেয়ে রইলেন এবং পরে নিম্ন স্বরে অর্থাৎ অত্যন্ত শান্ত স্বরে বললেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। দেখো, এখান থেকে ছোট প্রশ্ন আসে যে সহায় হরি তার মেয়েকে কি আনার কথা বলেছিলেন। শাবল অর্থাৎ শাবল হচ্ছে এক ধরনের কি বলবো যন্ত্র না, ঠিক এক ধরনের কাজ করা, যেটা মাটি খোঁড়ার এক রকমের অস্ত্র বিশেষ, যেটা দিয়ে মাটি খোঁড়া হয় এবং গাছ লাগানোর সময় আমরা এগুলো দেখতে পাই। তো বলছে, যা শিগগিরই শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়ায় তিনি উৎকণ্ঠা সহিত জোরে জোরে, উৎকণ্ঠা মানে অত্যন্ত মানে উৎফুল্লিত হয়ে জোরে জোরে তামাক টানিতে লাগলেন। মানে একটা কাজ করবে, তার সেই কাজটার জন্য উত্তেজনা বশত আরো বেশি তামাক টানতে লাগলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন এবং আবারও তার মনে দ্বন্দ্ব হচ্ছিল, তা সেটা দ্বন্দ্বটা মেটানোর জন্য খিড়কির দিকে অর্থাৎ তাদের যে বাড়ির পেছনে যে খিড়কি আছে সেই খিড়কির দিকে সতর্ক দৃষ্টি, খুব তীক্ষ্ণ একটা দৃষ্টি নিক্ষেপ করিলেন। দেখলেন যে আসছে না তো, তার বউ অন্নপূর্ণা আসছে কিনা। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাতে দিয়া আকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়ল। তার মধ্যে কি হলো, খেন্তি একটা ভারী লোহার শাবল সে নিয়ে এলো, আঁকড়ায়, অর্থাৎ সে তো ছোট, সে তো তুলে আনতে পারবে না, তাই সেটা জড়িয়ে ধরে আঁকড়িয়ে ধরে তার বাবার সামনে নিয়ে এলো। তারপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজার দিয়া বাহির হইয়া গেল। তো দেখো, এই যে সন্তর্পণে কথাটির অর্থ হচ্ছে সাবধানে। পিতা এবং পুত্রী অর্থাৎ পিতা সহায় হরি এবং তার পুত্রী খেন্তি দুজনেই অত্যন্ত সাবধানে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল, সামনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে সিঁধ দেবার উদ্দেশ্যে চলিয়াছে। সিঁধ দিবার কথার অর্থ হচ্ছে, যদি কারোর বাড়িতে চুরি করতে যায় তাহলে তার বাড়িতে যদি কোনো গর্ত খোঁড়া হয়, মানে সেই যে কাজটায় সেই কাজটাকে বলা হয় সিঁধ দেওয়া। আগেকার দিনে কি হতো, মাটির ঘর বাড়ি হতো, তো ওই মাটির ঘর বাড়িতে চুরি করার জন্য দেওয়ালটা ভেঙে গর্ত করত। তো এই যে ঘটনাটা চুরি করার জন্য এই সিঁধ দেওয়া হতো, এই ঘটনাটাকে বলা হতো সিঁধ। এরপরে আমরা পড়ব পরের অংশটুকু। এরপরে বলেছে, অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। অর্থাৎ অন্নপূর্ণা তো পুকুরের ঘাটে স্নান করতে গেছিল, স্নান করে এসে সে সবে কাপড় টাপড় ছেড়ে উনুন ধরবার, আগেকার দিনে কি হতো, উনুনে রান্না বান্না করা হতো, তো উনুন ধরবার জোগাড় অর্থাৎ ঘুঁটো, কেরোসিন এই সমস্ত কিছু নিয়ে, গুল, কয়লা এই সমস্ত লাগতো, তো এইগুলো জোগাড় করতেছিল। মুখুর্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে, খুড়িমাকে গিয়ে বল, মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইঁতুর ঘরগুলো বার করে দিয়ে আসবে। অর্থাৎ মুখুজ্জ বাড়ির যে ছোট মেয়ে, সেই ছোট মেয়ে
নাম কি যদি বলা হয় তাহলে তার নাম হচ্ছে দুর্গা। এখান থেকে ছোট প্রশ্ন আসে। তো সে তার খুড়িমাকে কি বলছে, বলছে যে খুড়িমা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল, খুড়িমা মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল ওর মা ছোবে না, যাই হোক কিছু একটা কারণবশত সে তার মা একদম ছোবে না। তো তাদের যে সেই সময় নবান্ন শীতকালে হয়, তো নবান্নটা মাখার জন্য, এবং ইতু পুজো ছিল, ইতুর দিনে আমরা জানি নবান্ন নতুন চাল যেটা হয়, নতুন চাল মাখানো হয়, অনেক কিছু দিয়ে সেই নবান্নটা করা হয়। তো ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে সেটা জিজ্ঞেস করছে। যদি বলে যে দুর্গা কেন এসেছিল, সে তার খুড়িমাকে নবান্ন, তাদের বাড়ি নবান্ন এবং ইতুর ঘটগুলো বের করে দেওয়ার জন্য এসেছিল। তারপরে মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের বন শীতের সকালে এক প্রকার লতা পাতায় ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছে ওই ডাল হইতে ও ডালে যাইতেছিল। অর্থাৎ মুখুজ্জের বাড়ি যাওয়ার পথ ধরে সে যাওয়ার পথের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সমস্ত সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছে। এখান থেকে প্রশ্ন আসে সে কি কি দেখেছে, কোন কোন গাছ দেখেছে। শ্যাওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা ইত্যাদি ঘন বন জঙ্গল শীতের সকালে এক প্রকার লতা পাতায় ঘন গন্ধ বন হইতে বাহির, মানে ঘন বন রয়েছে এই সমস্ত গাছের, এবং সেখান থেকে একটা শীতকালের যে গন্ধ, বন জঙ্গলের যে গন্ধ, সেই গন্ধটা যেন তার নাকে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে কি দেখছে, যে একটা লেজ ঝোলা পাখি কোথায় বসে আছে না আমড়ার গাছের এ ডাল হইতে ও ডালে যাচ্ছে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা ওই যে কেমন পাখিটা। অর্থাৎ দুর্গা রাস্তা দিয়ে যাচ্ছে এবং খুড়িমাকে বলছে যে দেখো ওই পাখিটা দেখো, কেমন যেন দেখতে একটা পাখিটা দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। যেই পাখিটা দেখতে গেল অমনি তারা নিজেরা সে অন্নপূর্ণা সে নিজে একটা জিনিস দেখতে পেল। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সে বন্ধ হইয়া গেল। অর্থাৎ সে কিছু একটা আভাস পেল যে এতক্ষণ তো তারা দুজনে হাঁটছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখছে, তো যখনই দুর্গা চিৎকার করে মানে একটু জোরেই তার খুড়িমাকে বলতে লাগলো, সে আওয়াজটা পেয়েই যেন কারা একটা কাজ তাদের বন্ধ করে দিল। কিছু একটা খোঁড়ার কাজ চলছিল, সেটা যেহেতু অন্নপূর্ণা খুব বুদ্ধিমতী, যে কোনো জিনিস যে কোনো অবস্থাতেই সে যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি বুঝে যায়, তার জন্য সে বুঝতে পারলে কিছু একটা কাজ চলছিল, সেই কাজটা থেমে গেল আমাদের দুর্গার আওয়াজের জন্য। অন্নপূর্ণা সেইখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইল। কিছুক্ষণ সে থমকে, অর্থাৎ কিছুক্ষণ দেখলো যে কিছু কোথাও হচ্ছে কিনা, সেটা দেখার জন্য একটু থমকিয়ে দাঁড়ালো। পরে চলিতে আরম্ভ করলো, তারপরে চলতে অর্থাৎ হাঁটতে শুরু করলো। তাহার খানিক দূরে যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। অর্থাৎ তারা কিছুক্ষণ যাওয়ার পরেই আবার সেই শব্দটা খুব খুব করে একটা শব্দ শুরু হলো। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বিলম্ব অর্থাৎ দেরি হলো। অর্থাৎ যেহেতু যেটা নবান্ন, সেই নবান্নটা একটা আমাদের প্রথা, এবং ইতু লক্ষ্মী অর্থাৎ সূর্যের যে পূজা হয়, অর্থাৎ শস্য শ্যামল যাতে চারিদিক ভরে থাকে, তার যে প্রত্যেক অঘ্রাণ মাসের প্রত্যেক সপ্তাহে এই পুজোটা হয়। এই যে পুজোটা করতে এবং নবান্নটা মাখতে তার কিছুক্ষণ সময় লাগলো, তার জন্য তার কিছু দেরি হলো। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। বাড়ি গিয়ে সে দেখলো শীতকালের উঠোনে রোদ এসেছে এবং সেই রোদে খেন্তি বসে আছে, এবং তেলের বাটির সামনে বসে
সামনেটা নিয়ে, তেলের বাটিটা সামনে নিয়ে সে খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি রে? কোথায় ছিলি এতক্ষণ? অর্থাৎ সে আগেকার দিনে কি হতো যে স্নান করার আগে মাথায় তেল দিত এবং তেল দেওয়ার পরে তারা স্নান করতে যেত। তো সে তীক্ষ্ণ দৃষ্টি অর্থাৎ খুব রেগে গিয়ে তার মেয়ের দিকে অর্থাৎ খেন্তির দিকে চাহিয়া চেয়ে বলল যে এখনো নাইতে অর্থাৎ এখনো স্নান করতে যাসনি? কোথায় ছিলি এতক্ষণ? এতক্ষণ তুই কোথায় ছিলি যে এখনো তো স্নান ধান কিছু হয়নি, এত বেলা হয়ে যাওয়ার পরও? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসবো। খেন্তি তার মায়ের কথা একটু অপ্রস্তুত হলো এবং সঙ্গে সঙ্গে বললো যে এক্ষুনি তো যাবো মা, এক্ষুনি যাবো আর আসবো, অর্থাৎ তাড়াতাড়ি কাজটা সেরে ফেলবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথায় হইতে আসিয়া উপস্থিত হইলেন। খেন্তি স্নান করতে গেল এবং স্নান করার পরেই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে খেন্তি স্নান করার পরই কিছুক্ষণ পর তার বাবার আগমন হচ্ছে, সহায় হরির আগমন হচ্ছে এবং সোৎসাহে অর্থাৎ উৎসাহের সহিত 15-16 সের। 15-16 সের মানে এখান থেকে শর্ট প্রশ্ন আসে যে কতটা? 15 এবং 16 সের। সের কথার অর্থ হচ্ছে মানে আগেকার দিনে এরকম সেরের হিসাব চলতো। সের হচ্ছে 933 গ্রাম। তো এইভাবে এক সের সমান হচ্ছে 933 গ্রাম। এভাবে 15-16 সের হিসাব করতে হবে আমাদের কতটা হচ্ছে। যাই হোক, সেরকম একটা অনেকটা পরিমাণে ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কি এনেছে সে? মেটে আলু। এক সেকেন্ড একটু দাঁড়াও। মেটে আলু ঘাড়ে করে কোথা থেকে এসে যেন উপস্থিত হলো এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন। অর্থাৎ তার স্ত্রী এমনভাবে সামনে দাঁড়িয়ে আছে, সেই দৃষ্টিতেই কৈফিয়ত চাইতে যাবে, সেই সময় সে বলল, ওই পাড়ায় ময়সা চৌকিদার রোজই বলে। কে বলে? ময়সা চৌকিদার। কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসোই না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি। তা দাদা ঠাকুর বরং, অর্থাৎ পুরো কথাটা শেষ হতে না হতেই বলল যে আগে তাদের যখন অবস্থা ভালো ছিল তখন মেটে আলু তো অনেকটা দামি, তো তার জন্য তারা খেত এবং তারা প্রায়ই আসতো। তো এখন যেহেতু তাদের একটু হলেও অবস্থা খারাপ হয়ে গেছে, সেভাবে খাওয়া দাওয়া সে খেতে পারে না, তো তার জন্য আবার ময়সা চৌকিদার সে কি করেছে যে যেহেতু কর্তা ঠাকুর বলছে, মানে কর্তা ঠাকুর বলেই তাকে সম্বোধন করতো তার বা তার বাবাদেরকে, তো তারা আগে কি করতো, মাসে মাসে তারা যেত, পায়ের ধুলো পড়তো, অর্থাৎ প্রত্যেক মাসে মাসেই তাদের ওখানে যেত এবং মেটে আলু নিত। কিন্তু এখন আর যেহেতু তাদের অভাবের সংসার, সেভাবে আর আসা হয় না। তবুও সে এবার কি করেছে, তার কাছে অনেকটা মেটে আলু জোগাড় করে রেখেছে এবং পরবর্তীকালে সেটা সহায় হরি চাটুর্যকে সেটা দিয়েছে। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? অর্থাৎ সে কিন্তু যে ভাবনাটা ভেবেছিল সেটা কিন্তু সত্যি। অর্থাৎ অন্নপূর্ণা তার স্বামী এবং তার মেয়ে দুজনকেই খুব ভালোভাবে চেনে। যতই কৌশলে তার মেয়ে তার কথা না শুনেই নাইতে যাওয়ার কথা বলে, তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে অত্যন্ত কৌশলের সহিত সেটা উপেক্ষা করে সে স্নান করতে চলে যায়, কিন্তু তার বরকে বা স্বামীকে তো সেটা পাবে না। যখন সম্মুখে পেয়েছে তখন সে সরাসরি জিজ্ঞেস করছে যে বরজপোতার বনের মধ্যে কিছুক্ষণ আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখনো না।
আমি তো এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িলেন। অর্থাৎ যখন স্ত্রী তাকে এরকম একটা প্রশ্ন করিল, সে ভাব দেখালো যে সে ওই রাস্তা ধরেই যায়নি, সেই রাস্তার আশেপাশেও ছিল না। তো সে আকাশ থেকে অর্থাৎ অবাক হয়ে যেন তার কথাগুলো শুনল। এরপরে অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন। আগে কি করলো, অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে অর্থাৎ খুব শান্ত এবং স্থিরভাবে তার স্বামীর দিকে চাহিয়া অর্থাৎ চেয়ে বললেন, তাকিয়ে বললেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যা কথাগুলো আর এখন বলো না। অর্থাৎ সে তার স্বামীকে খুব ভালো করে চেনে এবং বলছে যে তুমি এবার মানে যাতে তার আসল কথাটা বেরিয়ে আসে তার জন্য বলছে চুরি তো এখন করবেই, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, অর্থাৎ এতগুলো বছর পেরিয়ে গিয়ে এখন বয়স হয়েছে, মিথ্যে কথাগুলো আর বলো না, এই সমস্ত মিথ্যে কথা তুমি আর বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি। সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয়, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য। অর্থাৎ সে বুঝতেই পারছে, সে নিশ্চিত হয়ে গেছে যে এটা তার স্বামী ছাড়া আর কেউ না। যেহেতু তার যাওয়ার পথে যে শব্দটা সে শুনছিল দুর্গার আওয়াজ শুনে, এবং খুড়িমার কথাটা যেহেতু সে বলেছে, খুড়িমা মানে তার স্ত্রীর কথা বলছে, সেই স্ত্রীর শব্দ শুনেই, স্ত্রী আছে আশেপাশে এই কথাটা ভেবেই সহায় হরি থেমে গেছিল এবং এটা সে নিশ্চিত যে সেখানে তার স্বামী ছিল এবং তার সঙ্গে তার মেয়েও সেই জায়গায় উপস্থিত ছিল। সে বলছে যে এরকম ঘটনা ঘটেছে, তুমি তো ওখানে ছিলে, কিন্তু তুমি এই সমস্ত কাজের মধ্যে তুমি কেন তোমার মেয়ে, বড় মেয়ে থেকে কেন ঢোকাচ্ছ, সে প্রশ্ন করছে। সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। অর্থাৎ স্ত্রী তাকে যেভাবে তার যে দোষ, সেই দোষের সামনে যেহেতু নিয়ে আসছে, তো সহায় হরি তখন হাত নাড়িয়া পা নাড়িয়া নানান রকম ভঙ্গি করে সেটা বোঝানোর চেষ্টা করছে যে না, আমি ওখানে কোনোভাবেই ছিলাম না, অনেক প্রমাণ সে বলছে যে আমি এখানে ছিলাম, ওখানে ছিলাম, দেখো এই জায়গাটা দেখো, আমি এখানে এখানে আলু আনতে গেছিলাম, এই সমস্ত কিছু বলে প্রমাণ দেওয়ার চেষ্টা করছে। উত্থাপন মানে দেওয়ার, প্রমাণগুলো তার সামনে তুলে ধরার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার স্ত্রীর যে তীক্ষ্ণ দৃষ্টি সেটা সে কোনোভাবেই এড়াতে পারছে না। তীক্ষ্ণ দৃষ্টির সামনে বেশি কথা তো সে বলতেই পারলো না, বরং কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজে পাওয়া, অর্থাৎ আগা মাথা কোনো কিছুই বোঝা গেল না। তার যে কথাগুলো বা উক্তিগুলো সে বলছিল তার কোনো রকম মানে ঘটনাগুলো পরপর ভাবে সাজানো, সেই রকম ভাবে কোনো পরিবেশন সে করতে পারলো না। এমন কিছু ভাবে বললো যার আগে পিছে কোনো কথাই নেই, অর্থাৎ ঘটনাগুলো কেমন এলোমেলো হয়ে গেছে এবং সেই এলোমেলো কথাগুলোই সে তার স্ত্রীর সামনে তুলে ধরছে। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। প্রায় আধ ঘন্টা পর তার খেন্তি বড় মেয়ে কি করলো, স্নান করে বাড়িতে ঢুকলো। সম্মুখস্থ মেটে আলোর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অর্থাৎ সামনে মেটে আলোর দিকে একবার চেয়ে রইল এবং সেটা আর চোখে অর্থাৎ সরাসরি না দেখে আড়াআড়িভাবে চোখটা করে দেখলো এবং নিরীহ মুখে অর্থাৎ শান্ত মুখে উঠোনের যে আলনা ছিল সেই উঠোনের আলনায় মন দিয়ে সে
কাপড় মেলতে লাগলো, অর্থাৎ সে কিছুই জানে না, এরকম একটা ভাব নিয়ে থাকলো। তো আমাদের আজকের এই ক্লাসটা এই পর্যন্ত থাকলো। এই পরের অংশটি আমরা পরের যে ক্লাস সেখানে পড়বো।